ওকে, আজকে আমাদের পড়াটা শুরু হচ্ছে নতুন টাইপের একটা বন্ধন। আমরা যে রাসায়নিক বন্ধন পড়ছিলাম, 9-10 এ পড়ে আসছিলাম। আয়নিক যৌগ, আ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন ছিল। তো আরেকটা স্পেশাল টাইপের বন্ধন দেখবো আমরা। আগের দিন একটা অণুর গঠন আঁকতে গিয়ে দেখাইছিলাম অ্যারো চিহ্ন দিয়ে। তোরা কেউ 9-10 এও হয়তো এই বন্ধনটা দেখছিস। সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আরেকটা অনেকটা সমযোজী বন্ধনই এটা। বাট একটু স্পেশালিটি আছে। তো এইজন্য এটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সংজ্ঞাটা লিখি, তারপর বুঝাচ্ছি। সন্নিবেশ সমযোজী বন্ধন বা শুধু সন্নিবেশ বন্ধনও বলে কখনো কখনো। সন্নিবেশ সমযোজী বন্ধন। দুটি পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির সময় বন্ধন সৃষ্টির সময় যখন একটি পরমাণু কর্তৃক একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন দান করে, কিন্তু উভয় পরমাণু বা আয়ন সেই এক জোড়া ইলেকট্রন সমভাবে শেয়ার করে তখন যে বন্ধন সৃষ্টি হয় তাকে সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। আমি শুধু সন্নিবেশ বন্ধন লিখলাম। তাকে সন্নিবেশ বন্ধন বলে। বিশাল সংজ্ঞা। আমরা সমযোজী বন্ধনে দেখছিলাম যে দুইটা পরমাণু পরস্পরের সাথে বন্ধন সৃষ্টি করে, তখন শেয়ার করার সময় দুইটা পরমাণুই একটা করে ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড়া সৃষ্টি করতো, যেটা উভয় পরমাণু সমানভাবে শেয়ার করতো। আর এখানে কি ব্যাপারটা হবে, যে দুইজন মিলেই শেয়ার করবে, কিন্তু একটা পরমাণুই সেই এক জোড়া ইলেকট্রনটা দিবে। তো যে একটা পরমাণু ওই ইলেকট্রন জোড়াটা দিবে, সে আবার পুরোপুরি দিয়ে দিবে না আয়নিক বন্ধনের মতো। এই যে এক জোড়া ইলেকট্রন ওই একটা পরমাণু থেকে আসবে বন্ধন সৃষ্টি করার জন্য, যে এক জোড়া ইলেকট্রনটা দরকার, কিন্তু উভয় পরমাণু বা এটা আয়নও হইতে পারে, তারা সেই ইলেকট্রন জোড়া সমানভাবে শেয়ার করবে। তখন এই বিশেষ টাইপের বন্ধনটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলবো। আই মিন, সমযোজী বন্ধনে যেখানে ওই দুইজনে একটা করে ইলেকট্রন দিয়ে বন্ধনটা গঠন করতো, বন্ধন গঠন করার জন্য কিন্তু এক জোড়া ইলেকট্রনই লাগবে। এবার ওই বন্ধন গঠন করার জন্য যে জোড়াটা লাগবে, একজনই দিবে ওই জোড়াটা, আরেকজন জাস্ট কোনো ইলেকট্রন দিবে না, বাট শেয়ার করবে। তো এরকম হইলে তখন সেই বিশেষ টাইপের বন্ধনটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলবো। আর যে পরমাণুটা এখানে ওই ইলেকট্রন জোড়াটা দিচ্ছে বন্ধন সৃষ্টি করার জন্য, সেই পরমাণুটাকে আমরা বলবো দাতা পরমাণু বা লিগ্যান্ড। আর হচ্ছে যে ওই ইলেকট্রনটা নিচ্ছে, যে আয়ন বা পরমাণু, তাকে আমরা বলবো গ্রহীতা পরমাণু। ওকে, তাইলে আমি মুছলাম সংজ্ঞাটা, আমি বুঝাচ্ছি এখন। একটা উদাহরণ দেই, যেমন আমরা কমন যে আয়নটা আমরা সবসময় দেখি, সেটা হচ্ছে NH4+, অ্যামোনিয়াম আয়ন। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা অলরেডি জেনে আসছি যে নাইট্রোজেন এই হাইড্রোজেনের সাথে যখন বন্ধন গঠন করে, তখন sp3 সংকরণ হয়, এই এক জোড়া ইলেকট্রনটা ওই একটা sp3 অরবিটালে থেকে যায়। তাইলে ওর এই এক জোড়া এক্সট্রা ইলেকট্রন আছে। তো আবার H+ যেটা হাইড্রোজেন H+,
হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, ওর বাইরে একটা ইলেকট্রন ছিল, সে ওই একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো এখন এই হাইড্রোজেন যদি হিলিয়ামের গঠন এইচ প্লাসটা হিলিয়ামের গঠনটা পেতে চায়, তাহলে তার দুইটা ইলেকট্রন লাগবে, কারণ ওর কাছে কোনো ইলেকট্রনই নাই। তো এখন তার মানে ওর বাইরে যে অনেস অরবিটালটা আছে এখন সেটা ফাঁকা, তাহলে তার এই এক জোড়া ইলেকট্রনটা নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। তাহলে এবার এই অ্যামোনিয়ার যে অতিরিক্ত এক জোড়া ইলেকট্রনটা আছে সে সেটাই এইচ প্লাসকে দিবে, কিন্তু পুরাপুরি দিবে না, শেয়ার করবে। তো শেয়ার করে যে বন্ধনটা হবে সেটাকে আমরা এভাবে দেখাইতে পারি, এভাবে লেখা যায়, কয়েকভাবে লেখা যায়। এটাকে এভাবে লেখা যায়, এই লিখলাম, এইখান থেকে অ্যারো দিয়ে এইচ প্লাস এর দিকে অ্যারো দিলাম, এই অ্যারো দিয়ে বুঝাচ্ছি এই নাইট্রোজেন এক জোড়া ইলেকট্রনটা এইচ প্লাস, এটা হচ্ছে ওই সন্নিবেশ বন্ধন, অ্যারো দিয়ে দেখাচ্ছি। এইটাকে এই ডটটা রেখেও দেওয়া যায়, এভাবেও দেখানো যায় যে এই নাইট্রোজেনটা এই হাইড্রোজেনকে ওই এক জোড়া ইলেকট্রন দিয়ে এই NH4+ তৈরি করছে। এটাকে এভাবেও দেখাইতে পারবো আমরা, এটাকে চাইলে আমরা এভাবেও দেখাইতে পারবো। এইখানে H লিখে পুরাটায় ব্র্যাকেট দিয়ে ওই যে এক্সট্রা যে চার্জটা +1 চার্জ, মোট চার্জ, সেটাকে এরকম বাইরে দেখাইতে পারবো। আবার চাইলে এটাকে এভাবেও থার্ড ব্র্যাকেট না দিয়েও দেখানো যায়, থার্ড ব্র্যাকেট না দিয়েও এটাকে এভাবে দেখানো যায়। তো যে কোনো ভাবেই লিখি না কেন চলবে, এভাবে এস প্লাস আকারে লেখা যায়। এখানে এক জোড়া ইলেকট্রন দেখায়ও দিয়ে যায়, না দেখায় দিলেও প্রবলেম নাই। তো যাই হোক, এখানে যে অ্যামোনিয়াম আয়নটা আসছে এই NH4+, এখানে কি হইলো, এখানে হাইড্রোজেন H+, যেটা হাইড্রোজেন আয়ন, তার বাইরে শেলে এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো একটা শেল ফাঁকা আছে, তার কোনো ইলেকট্রন নাই। আর অ্যামোনিয়ার নাইট্রোজেনের বাইরে আবার এক জোড়া এক্সট্রা ইলেকট্রন আছে, এই কারণে ওই নাইট্রোজেন ওই H+কে ওই এক জোড়া ইলেকট্রনটা দিয়ে একটা বন্ধন গঠন করছে, যেটা সমযোজী বন্ধনের মতো। এখানে যে ইলেকট্রন জোড়াটা আছে এটা দুইজনই সমানভাবে শেয়ার করতেছে, বাট আসছে ওই জোড়াটা শুধুমাত্র একজন থেকে। তাইলে এই বন্ধনটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলতেছি। তো এই বন্ধনটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলতেছি, সন্নিবেশ বন্ধন। আর যে পরমাণুটা এই একজোড়া ইলেকট্রন দিল তাকে আমরা দাতা পরমাণু বলতেছি, বা এই পুরা যৌগটাকে আমরা তখন দাতা বলতেছি আর কি। তো এটা হচ্ছে আমাদের দাতা। আচ্ছা, এটাকে এখানে লিখি, এই পোরশনটা হচ্ছে দাতা আর এটা হচ্ছে গ্রহিতা। ওকে, তো দাতার আরেকটা ইংলিশ যেটা আমাদের বারবার ইউজ করতে হবে, দাতা পরমাণুটাকে বা ওই দাতা অণু বা আয়ন সেটা যেটাই হোক না কেন তাকে আমরা লিগ্যান্ড বলতে পারি, LIGAND, লিগ্যান্ড বলা হয়। ওকে, তাইলে এই সন্নিবেশ বন্ধন গঠন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। আচ্ছা, আমি আরো কিছু দেখাচ্ছি, যেমন ধর এটা যে সবসময় আয়নের সাথে হবে এরকম নাও হইতে পারে, কোনো যৌগের সাথেও এটা হইতে পারে। যেমন ধর অ্যামোনিয়া, এর বাইরে তো নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন ছিল, আমি যদি এখন একটা অণু লিখি যেটা হচ্ছে BF3, বোরন ট্রাইফ্লোরাইড। ওকে, এইখানে বোরনের বাইরে অষ্টক পূর্ণ হয় নাই, বোরনের বাইরে শেলে এই যে একটা, দুইটা, তিনটা, তিন জোড়া ইলেকট্রন, মানে অষ্টক পূর্ণ হয় নাই। তার মানে সে এখনো চাইলে এক জোড়া ইলেকট্রন নিতে পারে, সে এখনো চাইলে এক জোড়া ইলেকট্রন নিতে পারবে। তাহলে ওর যেহেতু অরবিটাল ফাঁকা আছে, এই এক জোড়া ইলেকট্রনটা সে নিবে। ওকে, তাহলে সে নিয়ে এটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। তাহলে এই ক্ষেত্রে যে যৌগটা আসবে সেটা এরকম করে লিখতে পারি আমরা, NH3, এই BF3। তার মানে যৌগের সাথেও যৌগের বন্ধন হইতে পারে সন্নিবেশের মাধ্যমে। ওকে, অবশ্য বন্ধন দুইটা কিন্তু দুইটা পরমাণুর মধ্যেই হচ্ছে। আচ্ছা, এই নাইট্রোজেনের সাথে বোরনটার বন্ধনটাই হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এইখানে এটা সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। তার মানে এই সন্নিবেশ বন্ধন দ্বারা গঠিত যৌগ চার্জযুক্ত হইতে পারে, আবার নিউট্রালও হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে দাতা পরমাণু হচ্ছে নাইট্রোজেন আর গ্রহিতা পরমাণু হচ্ছে বোরন, বা এভাবে বলতে পারি যে এখানে দাতা অণু সেটা হচ্ছে ওই অ্যামোনিয়া, আর গ্রহিতা অণু সেটা হচ্ছে BF3। ওকে, আই মিন বোরন ট্রাইফ্লোরাইড। এরকম আরো আছে, যেমন ধর H3O+, H2ওর সাথে হাইড্রোনিয়াম আয়ন বলি যেটাকে, H2ওর সাথে H+ যুক্ত হতে পারে।
আহ, আহ, এই ক্ষেত্রে তার মানে শর্তগুলো এরকম দাঁড়াচ্ছে, যে পরমাণুটা ইলেকট্রন দিবে তার অবশ্যই মিনিমাম এক জোড়া ইলেকট্রন থাকতে হবে। যেমন এই যে এই ক্ষেত্রে H2O, পানির এই যে এক জোড়া মুক্ত ইলেকট্রন, তো পানির তো দুই জোড়া আছে, তাহলে ইজিলি এক জোড়া কাউকে দিতে পারবে। তাইলে এখানে আমি সেটা দেখাচ্ছি, পানির যে এই এক জোড়া, এইটা সে আরেকটা H+ কে দিয়ে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে H3O+ এই আয়নটা গঠন করতে পারবে। তাহলে আমি এখন এই সন্নিবেশ বন্ধন গঠনের শর্তটা বলতেছি, আস্তে আস্তে আমরা আরো ডিটেলসে যাব। আচ্ছা, শর্ত, সন্নিবেশ সংযোজী বন্ধন গঠনের শর্ত। হ্যাঁ, শর্ত হচ্ছে একটি পরমাণু অণু বা আয়নের কমপক্ষে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকতে হবে। বেশি থাকলে চলবে, কিন্তু মিনিমাম এক জোড়া থাকতে হবে, কমপক্ষে যে দাতা হিসাবে কাজ করবে আর কি। কমপক্ষে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকতে হবে। আর আমরা অ্যারোটা দিব সবসময়, বন্ধনটা বোঝানোর জন্য যে অ্যারোটা দিব, দাতা থেকে গ্রহিতার দিকে অ্যারোটা দিব, থাকতে হবে। আর যে নিবে, আই মিন গ্রহিতা যে, তার অবশ্যই ওই ইলেকট্রন জোড়া নেওয়ার মতো ফাঁকা অরবিটাল থাকতে হবে। তাইলে দাতা পরমাণু অণু বা আয়ন হতে মুক্ত ইলেকট্রন, আচ্ছা, মুক্ত ইলেকট্রন জোড় গ্রহণে সক্ষম এরূপ পরমাণু পরমাণু অণু বা আয়ন থাকতে হবে। তার মানে এখানে দাতা গ্রহিতার বৈশিষ্ট্যটা দিলাম। ওকে, তো দাতা কিরকম হবে? দাতা হচ্ছে মিনিমাম তার এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকবে, একাধিক থাকলেও চলবে, একাধিক জোড়া থাকলেও সমস্যা নাই। দাতা পরমাণুর যে ওই মুক্ত এক জোড়া ইলেকট্রন, সেই দাতা পরমাণু অণু বা আয়ন থেকে মুক্ত ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে এইরকম সক্ষমতা সম্পন্ন পরমাণু অণু বা আয়ন থাকতে হবে। আমরা দুইটা উদাহরণ দিছি, সামনে আস্তে আস্তে আরো আসতেছি। তো এইবার আমি একটু কারা দাতা হইতে পারে, কারা গ্রহিতা হইতে পারে, কয়েকটা উদাহরণ একটু লিখে দিচ্ছি। তাহলে দাতা পরমাণু হিসেবে কাজ করতে পারে এরকম কিছু লিখে দিচ্ছি। আচ্ছা, এইখানে উদাহরণ লিখে দিই, যেমন এরা হচ্ছে ইলেকট্রন দিতে পারবে। যেমন ধর আর্গন, যদিও নিষ্ক্রিয় গ্যাস, তবুও তার চারপাশে কিন্তু এরকম 4 জোড়া মুক্ত ইলেকট্রন আছে বাইরের শেলে। তারপর হচ্ছে যেমন অ্যামোনিয়াটা দেখাইলাম, অ্যামোনিয়ার এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। পানির অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এরকম এগুলা সব নিউট্রাল দেখাইলাম। এবার কয়েকটা দেখাচ্ছি, আয়ন দেখাচ্ছি। যেমন হচ্ছে সায়ানাইড আয়ন, CN-, CN- আয়ন। এইখানেও এখানেও নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, বল, কিছু বলতেছিলি? হ্যাঁ, এগুলা হচ্ছে দাতা। এদের এক জোড়া, মিনিমাম এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকবে, একাধিক জোড়াও থাকতে পারে। ওর যেমন 4 জোড়া আছে, ওর এক জোড়া আছে, ওর 2 জোড়া আছে। এখানে সায়ানাইডের এক জোড়া আছে। এরকম ক্লোরিন-, Cl-, এইটার এরকম 4 জোড়া আছে। ওকে, তো এই জাতীয় কয়েকটা লিখলাম, এরকম আরো হইতে পারে। আর দাতা পরমাণু
যারা দিবে সেগুলা নেওয়ার জন্য সক্ষম এরকম এদের হচ্ছে বাইরের শেল ফাঁকা ডি অরবিটাল আছে বা ফাঁকা অরবিটাল আছে এরকম হবে, অথবা এদের অষ্টক অসম্পূর্ণ। ওকে, এইখানে আচ্ছা আরো একটা লিখি, যেমন ধর এই যে ইয়া হইতে পারে, আচ্ছা ঠিক আছে এই কটা থাক, এইখানে লিখতেছি। যেমন ধর ওই যে লিখলাম BF3 একটু আগে লিখলাম, এর কিন্তু অষ্টকটা অসম্পূর্ণ ছিল, মানে এক জোড়া তার নেওয়ার মতো অবস্থা আছে। এরকম AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার অষ্টক অসম্পূর্ণ। এরকম ধর Fe2+ আয়রন, ডি ব্লক মৌলগুলা যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, Fe2+, Fe3+, কপার 2+, আমরা দেখবো এরা কিভাবে কাজ করতেছে। তারপর নিউট্রাল পরমাণু হইতে পারে, যেমন ধর পুরাপুরি নিকেল, আবার নিকেল 2+, এরকম ডি ব্লক মৌলগুলা যারা আছে, অবস্থান্তর মৌলগুলা, এরা সবাই গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করতে পারবে। তার মানে এরাও চার্জযুক্ত হইতে পারে, আবার নিউট্রাল হইতে পারে, পরমাণু হইতে পারে, আবার যৌগও হইতে পারে। ওকে, এই ক্ষেত্রেও শুধু পরমাণু হইতে পারে, চার্জযুক্ত হইতে পারে, আবার যৌগও হইতে পারে। আচ্ছা, তো এবার আমরা এই সন্নিবেশ আর সমযোজী যৌগের মধ্যে কিছু তফাৎ আর কি, পার্থক্যটা কি সেটা একটু বলে দেই, লিখে দিই। সন্নিবেশ বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে যে তফাৎটা আর কি, তো মেইন দুইটা তফাৎ আমি ছোট করে লিখে দিচ্ছি, যে মেইন তফাৎ দুইটাই আর কি, সন্নিবেশ ও সমযোজী বন্ধনের বৈসাদৃশ্য আর কি। একটা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে উভয় পরমাণু সমানভাবে ইলেকট্রন, উভয় পরমাণু থেকে একটা একটা করে ইলেকট্রন এসে বন্ধন জোড় গঠন হয়। মানে বন্ধন জোড় গঠনে সমযোজী বন্ধনের ক্ষেত্রে সমযোজী বন্ধনের ক্ষেত্রে উভয় পরমাণু একটি করে ইলেকট্রন দিয়ে বা শেয়ার করে বন্ধন জোড় গঠন করলেও বন্ধন জোড় গঠন করে, কিন্তু সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র একটি পরমাণু বন্ধন জোড় ইলেকট্রন সরবরাহ করে, বন্ধন জোড় ইলেকট্রন যোগান দেয়। ওকে, ও দুইটাই দিচ্ছে, এটা হচ্ছে মেইন তফাৎ। আরেকটা তফাৎ হচ্ছে যে সমযোজী যৌগগুলা বা সমযোজী বন্ধনটা সেটা পোলারও হইতে পারতো, অপোলারও হইতে পারতো। তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে কখনো সমযোজী বন্ধন অপোলার হইতো, যেমন ধর যদি দুইটা একই টাইপের, যেমন Cl2 যদি বলি, দুইটাই Cl পরমাণু, তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই, অথবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কাছাকাছি, যেমন হচ্ছে CH4, এরা অপোলার। আবার কখনো পোলার হইতো, যেমন HCl, সেটা পোলার সমযোজী যৌগ ছিল। বাট সন্নিবেশ বন্ধনটা সবসময় পোলার হবে, মানে দাতা পরমাণুটা সবসময় কিছুটা পজিটিভ, আর গ্রহীতা পরমাণুটা সবসময় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এটা একটু লিখে দিচ্ছি। 2 নাম্বার, সমযোজী বন্ধন
পোলার বা অপোলার হতে পারে, কিন্তু সন্নিবেশ বন্ধন সর্বদা পোলার হয়। দাতা পরমাণু কিছুটা আংশিক পজিটিভ চার্জ যুক্ত হয়। যেমন ধর আমি যদি একটু লিখে দিই যে অ্যামোনিয়া সাথে যখন ওই BF3 এটা যখন আমরা করছিলাম, এটা আংশিক পজিটিভ হয়ে থাকবে, এটা আংশিক নেগেটিভ হয়ে থাকবে। ওকে, দাতা আর গ্রহিতা, দাতা কিছুটা পজিটিভ হয়ে থাকবে, গ্রহিতা সবসময় আংশিক নেগেটিভ হয়ে থাকবে। ওকে, এইটুক কি হয়েছে? আচ্ছা, এবারে আমাদের যদি কোনো একটা যৌগের মধ্যে একাধিক সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে, তখন সেই যৌগটাকে আমরা, বা কোনো একটা আয়নের মধ্যে যদি একাধিক সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে, তখন সেই আয়ন বা ওই যৌগটাকে আমরা, ওই আয়নটাকে আমরা জটিল আয়ন বলি। আর যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে ওই যৌগটাকে আমরা জটিল যৌগ বলবো, বা জটিল আয়ন দ্বারা গঠিত যৌগকে আমরা জটিল যৌগ বলি। তাইলে একটা নতুন সংজ্ঞা লিখতেছি আমি। জটিল আয়ন যদি আয়ন আকারে আসে, তাইলে আচ্ছা এটাকে যৌগ যেটাই বলুক, যে যৌগে একাধিক, যে যৌগ বা আয়নে, এটা এভাবে লিখে দিই, হ্যাঁ, যে যৌগে বা আয়নে একাধিক সন্নিবেশ বন্ধন, এটাকে বইয়ের মধ্যে বিভিন্নভাবে লেখা আছে, তোরা বইও ফলো করতে পারিস, কোনো সমস্যা নেই, বন্ধন বিদ্যমান থাকে, তাকে জটিল যৌগ বা আয়ন, জটিল আয়ন আর কি বলে। এটার উদাহরণ দিচ্ছি, যেমন ধর যেমন এই টেট্রাঅ্যামিন, পরে জিনিসগুলো বলতেছি, আগে এখন আপাতত একটু লিখে নিই। এটাকে আয়ন আকারে লেখা যায়, এখানে কপার 2+ এর সাথে 4টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে সন্নিবেশ বন্ধন দ্বারা, আমরা দেখব পরে গঠন। এটা হইতে পারে আয়ন আকারে লিখলাম, আর যদি যৌগ আকারে লিখি, ধর এরকম ওই ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ওকে, সম্পূর্ণ একটা যৌগ আকারে লিখলাম। অথবা এরকম আরো লেখা যায়, যেমন হচ্ছে নিকেল কার্বনিল, নিকেলের সাথে কোবাল্ট, 4টা কোবাল্ট সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে। ওকে, তাহলে আয়ন আকারে এটাকে জটিল আয়ন বলতে পারি। এটা এটা একটা জটিল আয়ন, তার সাথে এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, মানে পুরোটা মিলে একটা নিউট্রাল যৌগ হয়েছে, ওখানে একটা নিউট্রাল যৌগ আর কি, জটিল যৌগ। তো এগুলাকে আমরা জটিল আয়ন বা জটিল যৌগ বলি। তো এখন আস্তে আস্তে, হ্যাঁ, এইখানে আমরা যেহেতু জটিল আয়ন বা জটিল যৌগ পড়তেছি, ক্লাসটা একটু জটিল লাগতে পারে, আহ আস্তে আস্তে সোজা লাগবে। যদিও এই টপিকটা কিন্তু একদম ফার্স্টের দিকে, বইয়ের চ্যাপ্টারের এই ফার্স্টের দিকে, ডি ব্লক মৌলের মধ্যে ফার্স্টে বলা, কিন্তু তখন তোদের পড়াইলে কিছুই বুঝতি না। এজন্য আমি আমার মতো করে সিরিয়ালটা করে নিছি, যে আমরা এখন সংকরণ জানি, কিভাবে সংকরণ হয় ওগুলা সব বুঝি, সো এখন আমাদের এগুলা সহজ লাগবে। আচ্ছা, তো আমি শুরু করতেছি। তো আমরা এখন এই যৌগগুলার গঠনগুলা দেখব, কিভাবে এগুলা তৈরি হচ্ছে। তো প্রথমে একটা সহজটা দিয়ে শুরু করি, যদিও সহজটাই জটিল লাগবে আশা করি। আহ
ওকে, আমরা এই জটিল আয়নটা দিয়ে শুরু করব। FeCN6 4 মাইনাস, FeCN6 4 মাইনাস। ওকে, তো এটাকে এভাবে বলা যায় হেক্সাসায়ানোফেরেট এভাবেও বলে, আবার কখনো কখনো আয়রন হেক্সা ফেরিসায়ানাইড এভাবে বলে, আয়রন ফেরিসায়ানাইড এভাবেও বলে। তো যেভাবেই হোক তুই নাম লিখতে পারবি, সমস্যা নাই। তো আমরা এটা দিয়ে শুরু করতেছি। তো এই ক্ষেত্রে আয়রন, এইখানে আয়রনের জারণ সংখ্যাটা কত সেটা আগে আমাদের একটু জানা দরকার। সেটা কিভাবে বের করবো? 9 10 তো আমরা পড়ে আসছি, তো আমরা ওই অনুযায়ী বের করি। এখানে সিএনটা কিন্তু সিএন মাইনাস আকারে। ওকে, তো আমরা সিএন একটা মূলক, সিএন মাইনাসের পুরাটার হচ্ছে জারণ সংখ্যা -1। তাহলে আমরা ওই যে 9 10 যে এক্স ধরে হিসাব করতাম, ওভাবে একটু এক্স ধরে হিসাব করি, যে আয়রন এখানে এক্স, আয়রনের জারণ সংখ্যাকে যদি এক্স ধরি, আর সিএন এর প্রত্যেকটা জারণ সংখ্যা যদি -1 হয়, সিএন -1, হ্যাঁ, ইন্টু 6টা আছে, আর এই যে আয়নের টোটাল জারণ সংখ্যা হচ্ছে -4। 9 10 এভাবে আমরা জারণ সংখ্যা হিসাব করতাম। তাহলে এখান থেকে এক্স সমান সমান কি আসতেছে? এক্স সমান সমান আসতেছে -4, ওইদিকে +6, মানে হচ্ছে +2। তার মানে এখানে আয়রনটা +2 আকারে আছে, আয়রনটা 2 প্লাস আকারে আছে। সবাই কি এটুকু বুঝছিস? আমি এখান থেকে এই আয়রনের জারণ সংখ্যাটা বের করলাম 9 10 এ যেমনি বের করছি। আচ্ছা, তাইলে এখানে আয়রন 2 প্লাস আকারে আছে। তাহলে আমরা এই যৌগটার গঠন আঁকবো এবং এটা এখানে কিরকম সংকরণ আছে সেটাও দেখব। তো সেটা যদি করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই আয়রনের ইলেকট্রন বিন্যাস করব। ফার্স্টে আয়রনের ইলেকট্রন বিন্যাস করব, মানে ও কেন্দ্রে আছে। ওকে, আয়রন 26। তো ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসবে: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 6, 4s2। এটা হচ্ছে আয়রনের নরমাল ইলেকট্রন বিন্যাস। ওকে, আচ্ছা, 26টা ইলেকট্রন। আর এখানে এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যেহেতু 4s চলে আসছে, তার মানে ওর এখন কিন্তু 4p অরবিটালটাও ফাঁকা অবস্থায় আছে, 4 শেল চলে আসছে। যেমন 3s 3p আসলে আমরা 3d কে ফাঁকা দেখাইতে পারি, তার মানে এখন ওর 4p ও আছে। তো এখন আমার Fe2+ লাগবে, তাইলে তার আগে আমি এটাকে Fe2+ বানাই নিই। Fe2+ যদি হয়, Fe2+ 26ই থাকবে, কারণ বাইরে থেকে 2টা ইলেকট্রন যাবে। তো তখন কি অবস্থা হবে, তো সেটার জন্য আমি লিখতেছি, তখন ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে। আমি এইটুকে, আচ্ছা পুরাটাই লিখতেছি, আচ্ছা ডট দিই, ওইটুক পুরাটা লিখলাম না। 3 থেকে 3p6 পর্যন্ত ডট দিচ্ছি আমি, পরেরটুকু লিখতেছি, কারণ ওইটুকু আমার লাগবে অ্যাকচুয়ালি। 3d6, 4s নাই, 4s থেকে ইলেকট্রন চলে যাবে 2টা ইলেকট্রন। যখন আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করি, সব সময় লাস্টের শেল থেকে আগে ইলেকট্রন সরাইতে হয়। Fe2+ যখন, তখন বাইরের শেল থেকে আগে ইলেকট্রনটা সরে যাবে, কারণ ইলেকট্রন সরে গেলে একদম বাইরে থেকে আগে যাবে। তো এইখানে আসতেছে 4s0, এইখানে হচ্ছে 4p0, এইরকম অবস্থায় আছে। তো এখন আমি এটাকে একটু ভেঙে দেখাবো। আই মিন ওই যে আমরা ডি অরবিটাল গুলাকে যেভাবে ভেঙে লিখতে পারি, ওভাবে একটু ভেঙে লিখতেছি। তার মানে আয়রনের এই অবস্থা আছে এখন। আমি যেভাবে লিখতেছি তোরা এই নিচে এগুলা লিখে যা, আমার যেভাবে লিখতেছি ওভাবেই লেখ। এই 3d, এটা হচ্ছে সেই 3d, এর মধ্যে 6টা ইলেকট্রন আছে এভাবে, 1 2 3 4 5, তারপরে এইখানে হচ্ছে 6। ওই হুন্ডের নিয়ম অনুযায়ী, যেহেতু এরা সমশক্তির অরবিটাল, ফার্স্টে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপর অতিরিক্ত ইলেকট্রন আবার প্রথম থেকে জোড়া বাঁধা শুরু করবে। আর তার এই 4s, সেটা এখন ফাঁকা অবস্থায় আছে। 4pর মধ্যে যে 3টা অরবিটাল আছে, সেটাও ফাঁকা অবস্থায় আছে। এখন দেখি সব মৌল চায় হচ্ছে ওই যে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে চায়, অবশ্য এটা সবসময় সত্য না, তবে আমরা এটার ক্ষেত্রে আগে দেখি ব্যাপারটা, যে আয়রনের হচ্ছে এখন Fe2+, এটার এখন ইলেকট্রন কয়টা আছে, এটা কিন্তু প্রোটন সংখ্যা। ওর ইলেকট্রন এখন আছে 24টা। 26টা ইলেকট্রন ছিল আগে, 2টা ছেড়ে দিছে, এখন ওর ইলেকট্রন 24টা। ওর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? ওর কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে ওই প্রথমে ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে 36। ওকে, আর্গন হচ্ছে 18, ক্রিপ্টন 36। তাহলে ক্রিপ্টন যদি 36 হয়, এখন আর 24টা ইলেকট্রন আছে, আরো কয়টা ইলেকট্রন লাগবে?
আরো কয়টা ইলেকট্রন পাইলে ও ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা পাবে? 12টা ইলেকট্রন পাইলে, তাই না? তাইলে এখন এই 12টা ইলেকট্রন, একটু আগে আমরা দেখছি যে লিগ্যান্ডগুলা কি করতে পারে, এক জোড়া করে ইলেকট্রন দিতে পারে। তাইলে এরকম 6টা সায়ানাইড এসে যদি তাকে 6 জোড়া ইলেকট্রন দেয়, তাহলে তার কিন্তু 12টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, সে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস পাইতে পারবে। সবাই কি এটুক বুঝছিস? সবাই এটুক বুঝছিস কিনা? এখন কথা হচ্ছে, না আর্গনের হইলে তো ইলেকট্রন ছেড়ে দিতে হবে, সেইটা তো সম্ভব না এতগুলা ইলেকট্রন ছেড়ে দেওয়া, কিন্তু ফাঁকা জায়গা যেহেতু আর আছে, এখানে লিগ্যান্ড এসে ইলেকট্রন জোড়া দিতে পারবে। কিন্তু এখন কথা হইলো, 6 জোড়া ইলেকট্রন দেওয়ার মতো জায়গা কিন্তু ওর মধ্যে নাই। ওর এখানে ফাঁকা অরবিটাল আছে জোড়া নেওয়ার মতো 4টা। তো এখানে একটা কাহিনী ঘটবে। কি কাহিনী ঘটবে? যখন এই সায়ানাইড গুলা এর পাশে আসবে, সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড, তো সায়ানাইডের বাইরেও কিন্তু অরবিটাল আছে, আর আমরা জানি অরবিটাল অরবিটালকে বিকর্ষণ করে। যখন সায়ানাইড এর পাশে আসবে, তখন এর বাইরের শেলের এই যে ডি অরবিটাল, সায়ানাইড যখন এর কাছাকাছি আসবে, ডি অরবিটালের 5টা অরবিটাল যে এখন সমান শক্তি ছিল, এটা সমান শক্তির থাকবে না, এরা বিভক্ত হয়ে যাবে, বিকর্ষণের কারণে বিভক্ত হয়ে যাবে। আমরা জানি ডি অরবিটাল ছিল 5টা, কি কি ছিল? একটা ছিল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এরকম 5টা ডি অরবিটাল ছিল, 5টা নাম ছিল এরকম। এর মধ্যে এদের গঠনগুলা দেখতে একই রকম ছিল, মানে এদের সবাই দেখতে এরকম ছিল। এই 4টা লোব থাকতো এরকম, সরি এরকম না, এই 2টা অক্ষ, আচ্ছা কোন সাইডে দেখে, এখানে দেখে, এই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সবগুলাকে আমরা এই শেপে আঁকতাম, একই রকম দেখতে ছিল তারা। মানে এক্স, যখন এক্স ওয়াই আঁকতাম তখন এরকম করে আঁকতাম, যদি ওয়াই জেড আঁকতে হয় তাহলে ওয়াই আর জেড দিতাম, যদি জেড এক্স দিতে হয় তখন এক্স আর জেড দিতাম। ওরা সবাই দেখতে এরকম একই ছিল, জাস্ট খালি অক্ষগুলা ভিন্ন ভিন্ন ছিল। আর ডি এক্স স্কোয়ার আর ডি জেড স্কোয়ার ওরা একটু পিকুলিয়ার শেপ ছিল। একটা ছিল হচ্ছে ডি এক্স স্কোয়ার ছিল এরকম একদম অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আর অয় অক্ষ বরাবর এরকম ছিল, এটা ছিল ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর ডি জেড স্কোয়ারটা দেখতে এরকম ছিল, এই যে একটা জেড অক্ষ, একটা বলয় ছিল এটা। ওকে, তো এই 3টা অরবিটাল ওই লিগ্যান্ড যখন আশেপাশে আসবে বিক্রিয়া করার জন্য, এই 3টা অরবিটাল যেহেতু দেখতে সেম শেপের সেম আকৃতির, এরা সমান টাইপের বিকর্ষণ অনুভব করবে এবং এরা 3টা আলাদা হয়ে যাবে। এরা একরকম বিকর্ষণ অনুভব করবে আর এরা আর একরকম বিকর্ষণ অনুভব করবে, এরা আর 5টা সমান শক্তি থাকবে না। ওকে, তখন এই 3টা শক্তি, এই যে ডি এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এই 3টাকে যদি আমি এটা দিয়ে দেখাই, এই 3টা শক্তি আগের শক্তির তুলনায় কম হয়ে যাবে, আর এই ডি এক্স ওই ডি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার সেটার আগের শক্তির তুলনায় বেশি হয়ে যাবে। মানে এদের 5টা অরবিটালের আর সমান শক্তি থাকবে না, 3টার একরকম শক্তি হয়ে যাবে, বাকি 2টা আরেক রকম শক্তি হয়ে যাবে। জিনিসটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি, কেউ মাথা গরম করবি না। ওয়েট, নাকি মাথা গরম হয়ে যাচ্ছে? ওকে, হইতে দে। আচ্ছা, এই যে 5টা অরবিটাল ডি এর, এখন তাদের সমান শক্তি, এই অবস্থাটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা, মানে সমশক্তি। যখন সবগুলা সমান শক্তি সম্পন্ন, ডিজেনারেট। যখন ওই লিগ্যান্ড এসে বিকর্ষণ করা শুরু করবে, এদের আর শক্তি সমান থাকবে না, এরকম অবস্থা হয়ে যাবে। এই 3টা শক্তি এরা কম বিকর্ষণ অনুভব করবে এরা। ওকে, আর 2টা শক্তি একটু বেশি হয়ে যাবে। তাইলে 2টাকে আমি আলাদা করে আঁকতেছি আর এই 3টাকে আমি আলাদা করে আঁকতেছি। এই উপরে আর নিচে দিয়ে বুঝাইলাম যে আগের মতো 5টা সমান শক্তি নাই, 3টা শক্তি ডিফারেন্ট হয়ে গেছে এবং এটা আগের তুলনায় কম হয়ে গেছে, আর বাকি 2টা শক্তি ডিফারেন্ট হয়ে গেছে, আগের তুলনায় বেশি হয়ে গেছে। তো এরা হচ্ছে সেই ডি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, ওই 2টা, আর নিচেরটা হচ্ছে এই ডি এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এরা হচ্ছে সেই ডি এক্স ওয়াই
DYZ আর DZX, আর এরা হচ্ছে DX স্কোয়ার ওয়াই স্কোয়ার আর DZ স্কোয়ার। এরা এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে, এর পাঁচটার সমান শক্তি নাই। তাইলে যখন আমরা এই যে অরবিটালের মধ্যে এরকম গ্যাপ দিয়ে দিয়ে কি বুঝাইতাম, এদের আলাদা আলাদা শক্তি। তাইলে আমি এখন 3D আমি এখন এই অরবিটালটাকে ভেঙে আঁকবো, এভাবে আঁকতেছি। দেখ আবার লিখতেছি Fe2 প্লাস, এখানে 26। এবার আমি এটাকে এরকম করতেছি। আগের ইলেকট্রনগুলো কিন্তু আছে, আমি শুধু 3Dটা দেখাচ্ছি। হ্যাঁ, আগের ইলেকট্রনগুলো কিন্তু আছে। এই যে এটা কিন্তু 3Dর এই তিনটা, আর 3Dর এই দুইটা। ওকে, এটা হচ্ছে XY YZ DZX, এটা DX স্কোয়ার ওয়াই স্কোয়ার DZ স্কোয়ার। আমি 3Dর অরবিটালগুলোকে এখন গ্যাপ দিয়ে আঁকলাম, কারণ এদের শক্তি কম, এদেরকে আগে আঁকছি, তারপর এদের শক্তি বেশি। আর ওখানে 4S যেমন আছে থাকুক, 4P ওটা যেমন আছে সেটা ওভাবেই রাখলাম। এইটুক নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? এটা কখন হয়েছে আমি এখানে লিখতেছি, লিগ্যান্ডের, মানে আমি তোদের বোঝানোর জন্য এরকম লিখতেছি, ওটাকে লিগ্যান্ড বা লিগ্যান্ড যেভাবেই বলিস না কেন, লিগ্যান্ডের আগমনে। ওকে, আগমনে ওর এই অবস্থা হয়েছে। 3D অরবিটালগুলা, ওই যে দাতা, এগুলা সব 3 ছিল। 3 দিয়ে দিলাম সামনে। তো এখন কিন্তু ওর ইলেকট্রন বিন্যাস নতুন ভাবে করা লাগবে আমার, কারণ এদের শক্তি আগে একরকম ছিল দেখে আগে একটা 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 করে দিতাম ইলেকট্রন, তারপর এখান থেকে শুরু করতাম। এখন এই 6টা ইলেকট্রন আমার হাতে আছে, কিভাবে সাজাবো? আগে এটাকে ফিল আপ করবো না? নিয়ম কি ছিল? একই শক্তি স্তরের ইলেকট্রনগুলা মধ্যে আগে একটা একটা করে ইলেকট্রন দিতাম, তারপরে আবার এইদিকে আসতাম, এরকমই তো নিয়ম ছিল। তাহলে আগে যে এখানে 6টা ইলেকট্রন 5টার মধ্যে এভাবে সাজাইছিলাম, সেই 6টা ইলেকট্রনকে আগে আমার এভাবে সাজাই নিয়ে তারপরে উপর স্তরে যাইতে হবে না? নিয়মটা তো তাই। সবাই কি এটা বুঝতেছিস? কেউ না বুঝলে বলিস যে আমরা ওই হুন্ডের নীতি অনুযায়ী, যে এখন তো এই অবস্থা, অরবিটাল ভেঙে গেছে, অরবিটাল ভেঙে যে শক্তির তারতম্য হয়ে গেছে, তো নিম্ন শক্তি স্তরের আহ্বায়ন নীতি অনুযায়ী আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করা লাগে। তো নিম্ন শক্তি স্তর ফিল আপ করতে গিয়ে আবার হুন্ডের নীতি অনুযায়ী আগে একটা একটা করে ইলেকট্রন দিব, অতিরিক্ত থাকলে আবার সবগুলোকে জোড়া বানাবো। 6টা ইলেকট্রন ছিল, 6টাকে আমি এভাবে সাজাইলাম। এবার Fe2 প্লাসের পাশে কয়টা ইলেকট্রন, কয়টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে? কয়টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে না? তাই কি না? কি রে পোলাপান, কথা বলিস? হ্যাঁ, 6টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে। আর 6টা অরবিটাল যখন ফাঁকা হয়ে গেছে, এই 6টা অরবিটালে 6 জোড়া ইলেকট্রন সে নিতে পারবে ওই সায়ানাইড থেকে। আর এই 6 জোড়া ইলেকট্রন নেওয়ার জন্য আগে আবার কি ছিল? এরা কিন্তু ভিন্ন শক্তির অরবিটাল, দেখ ভিন্ন শক্তির অরবিটাল। তাহলে এরা আগে নিজেরা মিশে সমশক্তির অরবিটাল বানিয়ে নিতে হবে, মানে সংকরণে যাবে। এটা সবাই বুঝছিস? এইটা সবাই বুঝছিস? ওকে, এরা সবাই সংকরণে যাবে, তাইলে আমি এটাকে বক্স করতেছি। এরা সবাই সংকরণে যাবে। সংকরণটার নাম কি হবে? কোন কোন অরবিটাল মিশতেছে? 2টা ডি, একটা এস, 3টা পি, তার মানে এবার নামটা এরকম হবে D2sp3। সবাই কি এটুক বুঝছিস? আচ্ছা, তাইলে এবার আমাদের সংকরিত Fe2 প্লাসটার চিত্রটা এঁকে ফেলি। সংকরিত Fe2 প্লাস। তাহলে আমি কিন্তু আগের ওই যে অরবিটালগুলো কিন্তু আছে, আমি ওগুলাকে লিখতেছি না, আমি 3D থেকেই লিখতেছি। আগের যা আছে সেগুলো সব আছে, লাস্টে হচ্ছে ওর এই অবস্থা যে 3Dর এই 5টা, যে এটা হচ্ছে DXY 3DXY 3DYZ
3D ZX, অবশ্যই এগুলার নাম তখন আর এরকম ইয়া থাকে না, অন্যভাবে বলা হয়। আচ্ছা সমস্যা নাই, আমরা আপাতত এভাবেই বুঝছি। তো এইখানে ওই জোড়া পূর্ণ ছিল, এগুলা থাকুক, এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আর ভিতরে ওই যে বাকি ইলেকট্রন গুলাও আছে, 1s2 2s ওগুলা সব আছে। বাইরের এরা সবাই সমান শক্তির হয়ে গেছে। তো সমান শক্তি আগে আমি সাই দিয়ে দেখাইতাম, এবার এই 6টা অরবিটালকে একসাথে করে এনে ফেললাম। যে একসাথে বক্স করে ফেলা মানে কি, এরা সবাই সমান শক্তি হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অরবিটালে সমান শক্তি হয়ে গেছে। এটা সবাই বুঝছিস? এরা হচ্ছে সংকরিত অরবিটাল। ঠিক আছে, এইটুক। আচ্ছা তাহলে এখন এইখানে কারা আসবে? ওই যে সায়ানাইড আয়ন। সায়ানাইড এসে ওর যে এক জোড়া করে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো এখানে দিবে। তো এটাকে আমরা এভাবে দেখাইতে পারি, চাইলে আমরা আরেকটা লাইনও করতে পারতাম, এমনিতেই বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি এখানেই দেখাইলাম। অবশ্য বইয়ে অনেকভাবে লেখা আছে, তোদের যেভাবে ভালো লাগে ওভাবেই লিখবি। আমি যেভাবে করাইলাম এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বেসিকটা এটাই। তো আমরা এখন এখানে যেটা করতে পারি, যে এখন এখানে সায়ানাইড আয়ন আসছে, সায়ানাইড এসে কি করছে, এক জোড়া করে ইলেকট্রন দিছে। তো সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি যে এই সন্নিবেশ বন্ধন, এখানে এক জোড়া ইলেকট্রন দিছে, এখানে আর একটা সায়ানাইড এসে এক জোড়া ইলেকট্রন দিছে। এই তাহলে এইটার গঠনটা কি হইলো, এটা হচ্ছে আয়রন হেক্সাসায়ানো ফেরেট। ওকে, তো এখন এটাকে যদি আমি ওই যে গাঠনিক সংকেত দিয়ে লিখি, তাইলে জিনিসটা দেখতে কেমন হবে সেটা একটু দেখাই। তো আমি এটাকে চিত্র আকারে দেখাইলে এভাবে দেখাইতে পারি। কেন্দ্রে Fe2+ থাকবে, আর 6টা CN6, এইদিকে একটা CN-, মানে 6টা CN- আয়ন, এইদিকে একটা CN- আয়ন, CN- আয়ন, CN-, এই 4টা হচ্ছে সমতলে। ওকে, আর উপরে একটা নিচে একটা CN-, এই দাতা থেকে গ্রহিতার দিকে আমরা অ্যারোটা দিচ্ছি CN-। এই তাইলে আয়রনের গঠনটা এরকম আসতেছে। তো এখন আমরা টোটালটা যদি একটা থার্ড ব্র্যাকেট দিই, আমরা জটিল আয়নকে সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই। টোটালটা যদি আমি একটা থার্ড ব্র্যাকেট দেই, এইটুকু মুছে দিচ্ছি, তাহলে মোট চার্জ আমার কত লেখা উচিত? এখানে 6টা মাইনাস আছে, ভিতরে 2টা প্লাস, কাটাকাটি করলে মোট চার্জটা আসতেছে -4। 6টা মাইনাস 2টা প্লাস, যোগ বিয়োগ করে মোট চার্জটা 4-। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা জটিল আয়নকে বুঝাই। ওকে, তাইলে অনেকভাবে লেখা যায় এটাকে। এটাকে আমরা লিখতে পারি আয়রন হেক্সা সায়ানেট, এভাবে লিখতে পারি। তো তখন এখানে আয়রনের যোজনী 2+ ছিল, এখানে একটা 2 দিয়ে দেব। আচ্ছা, এটা সবাই বুঝছিস কি? মাথা কি একটু গরম হয়েছে? আচ্ছা আরো কয়েকটা দেখাচ্ছি, বুঝতে পারবে, সমস্যা। ওকে, এরকম আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে হবে, হ্যাঁ ফিক্স থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে কয়টা আমি লেখাই দিব ওগুলা পড়লেই হবে। আচ্ছা এখন আমি একটু আরেকটু ওয়েট, ওকে।
আচ্ছা, এরকম আরেকটা দেখাচ্ছি ক্রোমিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ? এটা মুছলাম। আজকে মনে হয় আমাদের মিটিং এন্ড হবে না। তোরা বিরক্ত হয়ে গেলে বলিস। আচ্ছা, এই ক্রোমিয়াম দেখে আমি শেষ করার ট্রাই করব। আচ্ছা, এইটা দেখি। ক্রোমিয়াম টেট্রাঅ্যামিন বলে এটাকে। আচ্ছা রীতি, তুই লিভ নিতে পারিস বেশি কষ্ট লাগলে। আচ্ছা, টেট্রাঅ্যামিন, আ আচ্ছা সরি, টেট্রাঅ্যামিন না, হেক্সাঅ্যামিন। হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3+ আয়ন আরকি, হ্যাঁ? তো এইটাকে দেখব। তো আবার আমাদের ১ম দরকার হচ্ছে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা কত? অবশ্যই এটাতে এমনি পারা যাবে। কারণ অ্যামোনিয়ার জানি একটা নিউট্রাল যৌগ, ওর কোনো চার্জ নাই। তো অ্যামোনিয়ার জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে ৬ টার জন্য 0ই হবে। তার মানে এখানে সব চার্জটা অ্যাকচুয়ালি ক্রোমিয়ামের জন্য আসছে, মানে ক্রোমিয়ামটা এখানে 3+ আকারে আছে। তাহলে আমরা ক্রোমিয়াম এটা করেই শেষ করতেছি আজকে। তাহলে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে করি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আগে করি। ক্রোমিয়াম হচ্ছে 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ক্রোমিয়ামের কিন্তু ব্যতিক্রম ছিল 3d5, 4s1, এটা ছিল ক্রোমিয়ামের। ওকে, ব্যতিক্রম ছিল এবং অ্যারো 4p ভাবে ফাঁকা আছে। তা আমি এখন এটা ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করতেছি। তো এই ক্ষেত্রে কিরকম অবস্থা দাঁড়াচ্ছে? 1s2, আচ্ছা এইগুলা আর লিখতেছি না, একদম লাস্টে যেটা আছে, আই মিন 3d-র পর থেকে লিখতেছি। 3d 3 হয়ে যাবে ক্রোমিয়ামে, ওখান থেকে একটা ইলেকট্রন যাবে, এখান থেকে 2টা যাবে, 3d 3 হয়ে যাবে, 4s ফাঁকা আছে, 4p ফাঁকা আছে। তাহলে এইবার কি অবস্থা? এইবার হচ্ছে 3d, d এর 5টা অরবিটাল, 4s, 4p। তাহলে 3d, 4s, 4p, এটা হচ্ছে নরমাল অবস্থায়। তার মধ্যে 3টা ইলেকট্রন ছিল, এই 3টা ইলেকট্রনকে আমি এখানে দিচ্ছি। ওকে, এইবার আমাদের ওই আবার একই অবস্থা হবে যে লিগ্যান্ডের, হ্যাঁ ভাই বল। মানে নরমালি আচ্ছা, এই যে ওর কোশ্চেনটা হচ্ছে যে 4s ফাঁকা আছে, 4p যে ফাঁকা আছে, এগুলা বুঝবো কেমনে? একটা শেল চলে আসলেই তার বাকি অরবিটাল গুলা তার মানে চলে আসছে, সেগুলা ফাঁকা আছে। যেমন আমরা আগে 3s 3p থাকলেই বলে দিতাম যে এর 3d অরবিটালটাও চলে আসছে, মানে ওই অরবিটালে ইলেকট্রন ওই শেলে ইলেকট্রন ঢোকা শুরু হয়েছে, মানে তার বাকি অরবিটাল গুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তার মানে এখন 4s 4p এগুলা ফাঁকা। এখন তোর কোশ্চেন হইতে পারে যে ভাইয়া ডিও তো ফাঁকা, 4ডিও তো ফাঁকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফাঁকা আছে বাট ওটাই যাইতে হিউজ এনার্জি লাগবে। 4s 4p মোটামুটি কাছাকাছি এনার্জি, 3d 4s 4p এরা মোটামুটি কাছাকাছি এনার্জি। আর সংকরণ হওয়ার জন্য প্রায় সমান শক্তির অরবিটাল গুলা মিশতে হয়, 4d পর্যন্ত এত সহজে যাইতে পারবে না। ওকে, এইবার এই নামে বুঝছিস? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই 6টা অ্যামোনিয়া এসে এখানে 6 জোড়া ইলেকট্রন দিবে। তো আগেরটার মতোই এটা ভাঙবে, এটা ভেঙে 2টা ভাগ হবে। কিন্তু এখন আচ্ছা, তাইলে ওই 2টা যে ভাগ হবে সেটা আমি লিখতেছি। তো আমি এখানেই দেখাচ্ছি, তোরা চাইলে আরেকবার লিখতে পারিস। সেটা হচ্ছে, আচ্ছা আমি একবারে লিখি, বুঝতে পারবি আশা করি, যে সংকরিত সংকরিত ক্রোমিয়াম 3+, আমি কিন্তু একবারেই লিখলাম। একবারে যখন লিখলাম তখন আমি যেটাকে করতেছি, এই 2টাকে আলাদা করে ফেললাম, কারণ এই 2টা শক্তি আলাদা হয়ে যাইতো। ওকে, এবং এটা 3d xy, 3d yz, 3d zx, আর এটা হচ্ছে 3d x স্কোয়ার। তোরা আমি বলছি যে বইয়ের মধ্যে আমি তো অনেক ভেঙে ভেঙে লিখতেছি, তোরা যখন বুঝে যাবি তখন এত ডিটেলস না করলেও চলবে, তোদের যেভাবে ভালো লাগে ওভাবে লিখতে পারবি, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বোঝানোর জন্য আমি অনেক ভেঙে ভেঙে লিখতেছি, হয়তো পরীক্ষা এইটুক না দেখাইলেও চলবে। আচ্ছা, তাইলে এখন আমার হাতে 3টা ইলেকট্রন ছিল। তো 3টা ইলেকট্রনকে আবার যদি আমি ওই যে আউবাউ নীতি অনুযায়ী সাজাই, নিয়মটা কিন্তু ওটাই, বা হুন্ডের নীতি, যে প্রথমে এই নিচের শক্তিগুলো আগে ফিল আপ হবে। সো এভাবেই থাকবে তারা। সো এটা নিয়ে আর ঝামেলা নাই। সো এবার আর জোড়াপূর্ণ হওয়ার কোনো ব্যাপার নাই। সো এবার এই যে বাইরের শেলের যে অরবিটাল গুলো আছে, তার মানে হচ্ছে এই অরবিটাল গুলো এবার একসাথে মিশবে,
তাইলে এই অরবিটালটা যখন মিশবে, তাহলে এখানে সংকরণটা কি হবে? সংকরণটা হবে হচ্ছে দুইটা আবারও আগেরটার মতোই D2 sp3। সবসময় যে এই সংকরণই হবে এমন কোনো কথা নেই, আরো সংকরণ আসতে পারে, আমরা পরের দিন দেখব। D2 sp3 সংকরণ হচ্ছে, এবং D2 sp3 সংকরণ হয়ে তাদের সবার সেম ইয়া হয়ে যাবে, আই মিন শক্তি সেম হয়ে যাবে। তো এই সেম শক্তিটাকে আমি আরেকবার লিখবো। আচ্ছা, তাইলে এখানে সংকরিত লেখা উচিত ছিল না অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি লিগ্যান্ডের লিগ্যান্ডের আগমন লেখা উচিত ছিল, লিগ্যান্ডের আগমনে, লিগ্যান্ডের আগমনে, মানে লিগ্যান্ড যখন আসছে তখন এই অবস্থা, তারপর সংকরণে গেছে, এবার সংকরণের পরের অবস্থা, সংকরিত হয়ে কি অবস্থা সেটা আমি আঁকতেছি। সংকরিত ক্রোমিয়াম 3+। তো এবার কি হবে, এদের সবগুলা সমান শক্তি হয়ে যাবে। সো আমি এগুলাকেও লিখলাম না, এগুলাকে ডট দিয়ে দিলাম, এই সবগুলাকে একসাথে করে ফেললাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। ওকে, এখন এই 6টার মধ্যে অ্যামোনিয়া 6 জোড়া ইলেকট্রন দিবে। তো অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন থেকে কিন্তু আমি অ্যারোটা দিচ্ছি, মানে যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা দিবে তার থেকে অ্যারোটা দিচ্ছি, নাইট্রোজেনই ইলেকট্রনটা দেয়। সো এই এরকম 6টা অ্যামোনিয়া এখানে 6 জোড়া ইলেকট্রন দিবে। ওকে, তারপরে এই গঠনটা পাবো আমরা। আর কখনো কখনো এখানে এই যে যেহেতু অ্যামোনিয়াও লিখে ফেলছি, এই জায়গাটায় সংকরিত Cr3+ এটা না লিখে এরকমও লিখতে পারে, সরাসরি এটা লিখতে পারে যে এইটার গঠন লিখে এরকম লিখে দিতে পারে। তোরা বই দেখিস, বুঝে যাবি, সমস্যা নেই। তো এখন যৌগটা দেখতে তাহলে কিরকম হবে, যৌগটা এরকম হবে যে ক্রোমিয়াম 3+ মাঝখানে থাকবে, আর এরকম 6টা অ্যামোনিয়া, NH3 NH3, আর সবসময় এই যে যে দাতা পরমাণু তার থেকেই অ্যারোটা দিবি অ্যাকচুয়ালি, এই নাইট্রোজেন থেকে। এবার টোটালটা থার্ড ব্র্যাকেট দিলাম, এবার চার্জ কত হবে, যেহেতু নাইট্রোজেন এই অ্যামোনিয়া সবগুলো নিউট্রাল 0, সো এই 3+টাই বাইরে চলে আসবে। এই ওকে, তাহলে আজকে মনে হয় আমি এই পর্যন্তই রাখা উচিত, নাহলে মাথা গরম হয়ে যাবে তোদের। পরের দিন আমরা আরো কিছু জটিল যৌগ দেখবো, কিছু ব্যতিক্রমও দেখবো। আজকে যেগুলা দেখছি এগুলার মধ্যে একটা ব্যাপার আসে নাই এখনো। আচ্ছা, ওগুলো আমরা পরের দিনই দেখবো, সমস্যা নাই। তো এই ব্যাপারগুলা এইখানে আমি যে কয়টা দেখাবো নর্মালি পরীক্ষায় ওগুলাই আসবে তোদের, এদের বাইরে এর বাইরে আসবে না। সো ওই কয়টা করলেই হবে, আর খুব বেশি কঠিন না, কয়েকবার দেখলে বুঝে যাবি। যেহেতু আমরা যদি এটা প্রথমে পড়তাম তাহলে কঠিন লাগতো, যেহেতু আমরা এখন সংকরণ টঙ্করণ পড়ে ফেলছি, এখন এটা আমাদের সোজাই লাগবে। কিন্তু কলেজে যদি তোদের এই চ্যাপ্টারটা পড়ায় থাকে, প্রথমে এই জিনিসটা পড়াবে এবং কিছুই বুঝবি না, তখন জটিল লাগে এবং ভয় লাগে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।